কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? জি। কি নাম? আলিফ আল জাওয়াদ। হ্যাঁ, আছি ভালো। জাওয়াদ কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আমাদের হচ্ছে আজকে লেকচার 9 নিয়ে ফেলছিলাম, তাই না? জি, জি ভাইয়া। লেকচার 9 নিয়ে ফেলছিলাম। ওকে। গ্রুপে একটা পোস্ট দিয়ে দেই। ওকে। আজকে হচ্ছে লেকচার 10। লেকচার 10 হচ্ছে জিওমেট্রি দিয়ে শুরু আর কি। তো জ্যামিতি তো আইবিএ তে আসে। মোটামুটি বেশি আসে। তো জ্যামিতি লেকচার গুলোকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে 2 ডাইমেনশনাল, একটা 3 ডাইমেনশনাল। তো লেকচার 9 আর 10 হচ্ছে বেসিক্যালি 2 ডাইমেনশনাল জিওমেট্রি নিয়ে আর কি, যেখানে হচ্ছে পরিমিতি টরিমিতি সবই আছে। তারপরে লেকচার 10-এ কি হচ্ছে আমাদের 11, 11, 9, না 10, 11 হচ্ছে 2 ডাইমেনশন। আর 12-এ গিয়ে হচ্ছে 3 ডাইমেনশনাল প্লাস অন্যান্য জিনিসপাতি গুলো আছে। ঠিক আছে। তো ওইগুলো ইম্পর্টেন্ট লেকচার, জ্যামিতি লেকচার ইম্পর্টেন্ট। এবং জ্যামিতির জন্য হচ্ছে মেন্টরস এর একটা ম্যাথ কিউবিং বলছিলাম না, মনে আছে? মেন্টরস এর একটা ম্যাথ জি ভাইয়া। কিউবিং পাওয়া যায়। ওই বইটা ভালো, মেন্টরস ম্যাথ কিউবিং এর জ্যামিতি অংশটা বেশ গুছানো লাগছে আর কি। আমার কাছে সবই আছে, তারা কোনো কিছু বাদ দেয় নাই। তো ওই বইটা দেখা যেতে পারে আর কি। হ্যাঁ। জাওয়াদের পড়াশোনা কোথায়, আলিফ আল জাওয়াদের? ভাইয়া আমি এআইবি থেকে ভাইয়া ব্যাচেলর কমপ্লিট করেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, কি মেজর ডিসিপ্লিন কি ছিল? সিসি? জি ভাইয়া, কম্পিউটার সায়েন্স। আচ্ছা, বাসা কই, ঢাকায়? জি ভাই, এই যে যাত্রাবাড়িতে। ও আচ্ছা আচ্ছা, যাত্রাবাড়ির দিকে না? তুমি ক্যারিয়ার প্ল্যান কি, বিএসসি তো শেষ নাকি? জি ভাইয়া। মাস্টার্স করতেছো কোথাও? না ভাইয়া, আইবি তে ইনশাল্লাহ চেষ্টা করতেছি। একটা কথা বলি আর কি, অন দা রেকর্ড যেহেতু আছো, ইঞ্জিনিয়ার মানুষ, আমি তো ইঞ্জিনিয়ার। তো সিএসসির জব তো আছে, ধরো তুমি যেহেতু আইবি জব করতেছো, তুমি তো আর কোর ইঞ্জিনিয়ারিং এ থাকবা না, তাই না? মানে এটা তো আমি মোটামুটি শিওরলি বলতে পারি যে কোর ইঞ্জিনিয়ারিং এ থাকবা না। সো না ভাইয়া। যদি কোর ইঞ্জিনিয়ারিং এ না থাকো আর কি, তাহলে তুমি বেসিক্যালি কর্পোরেটের দিকে সুইচ করবা। সেদিকে হচ্ছে যে মার্কেটিং এর জব, ফাইন্যান্সের জব, এই দুটাই, দুটা যে কোনো একটা, যদি এমবিএ করো আর কি। তো এক্ষেত্রে আসলে ক্যারিয়ার প্রোগ্রেসটা একটু রিস্কি আছে আর কি, বুঝছো? তো যদি ইঞ্জিনিয়ারিং এ মোটামুটি ইন্টারেস্ট থাকে, তাহলে একটা অপশন হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং যদি জব টব পেয়ে যাও এখন থেকে, প্যারালালি কন্টিনিউ করতে পারো। একটা উদাহরণ দিই, আমাদের এক ভাই ছিল মীর তাসনিম ভাই, IB 59 ইনটেকের। কালকে পোস্ট দেখলাম। তো উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি জিওলজি স্টুডেন্ট ছিল। তো জিওলজি নিয়ে তো আমরা একটু খামখেয়ালি করি। উনি জিওলজি স্টুডেন্ট ছিল, জিওলজি থেকে ওনার একাডেমিক রেজাল্ট খুবই ভালো ছিল, মানে উনি জিওলজি থেকে একটা মাস্টার্স করছে প্লাস আইবি এর এমবিও করছে। তো উনি যেটা করছে, উনি এমবিএ করলেও জিওলজির ইয়াটা ছাড়ে নাই, মানে ওই লাইনটা উনি ছাড়ে না, ওই ট্র্যাকটা ছাড়ে নাই, এবং ওনার জিওলজি বেশ এনজয় করতো উনি, ওনার ভালোই লাগতো। তো উনি এমবিএ করা অবস্থায় ধরো রিসার্চ কাজ টাজ টুকটাক করতো ঢাকা ইউনিভার্সিটি, কিছু পেপার টেপার পাবলিশ করছিল। এবং আমরা দেখলাম যে এমবিএ করা অবস্থায় ওনার ওই আন্ডারগ্রেড যে টপিক, ওটার উপর দেখলাম কিছু পেপার টেপার পাবলিশ হয়েছে। উনি ফাইনালটা গভর্নমেন্ট জবও আবার ট্রাই করতে পারে লাগে, উনি কোনো অপশন বন্ধ রাখে নাই আর কি। গভর্নমেন্ট একটা ভালো জব হয়েছিল, বিসিটিসি দিছিল। পরে পিকেএসএফ ওনার চাকরি হয়েছিল। পিকেএসএফ চাকরি কিন্তু খুবই ভালো চাকরি, অনেকগুলো ব্যাংক ট্যাঙ্কে হয়েছিল। পরে আবার উনি পিকেএসএফ এর চাকরি ছেড়ে বউ বাচ্চা নিয়ে চলে গেছে ইউএসএ তে। ইউএসএ গেছে হচ্ছে জিওলজি, মানে ওনার ডিপার্টমেন্টাল সাবজেক্টের উপর ভালো ফান্ড পাইছে, ওইখান থেকে মাস্টার শেষ করছে। মাস্টার শেষ করার পরে কালকে দেখলাম যে উনি বেশ ভালো দুইটা জব পাইছে একসাথে, একটা না দুইটা জব। এবং একে তো ওনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে, প্লাস ওনার এমবিএ থাকার কারণে ওনাকে যেটা করছে যে ওনাকে রিসার্চ টিমের লিড বানাই দিছে আর কি, টিম লিডার বানাই দিছে। এবং মানে বুঝো তো যে টিম লিডার ধর ইয়ারলি স্যালারি 1.5 লাখ 2 লাখ ডলারের আসলে কম না। তো যেটা বলতে চাচ্ছি, যদি ওইদিকে প্যাশন থাকে, ওইটা মানে ছাইরো না আর কি, এটা ধরে রাখতে পারো, এটা বেশ কাজে দিবে, মানে ইঞ্জিনিয়ারিংটা আর কি। আর শুধু এমবিএ তো আছেই, বাট এমবিএ হতে পারে, নাও হতে পারে, দ্যাট কেস গভর্নমেন্ট জবের জন্য যদি কিছু অপশন রাখতে পারো, এটা কাজে দিবে। ঠিক আছে, এটা কাজে দিবে, এটা একটু দেখতে পারো আর কি। ঠিক আছে। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, সাইট দেখা যাচ্ছে আই গেস। জি ভাইয়া।
তো এখানে আসলে লেকচার শুরু করার আগে একটু থিওরিটিক্যাল আলাপগুলো করা দরকার, ওগুলো একটু আমরা একটু ইয়াটা গো থ্রু করি। আমাদের লেকচার শিটে মোটামুটি থিওরি গুলা দেয়া আছে, একটু করে দেখাই। ওকে, এখানে শুরুতে কিছু আমরা আজকে যে টপিকটা দেখবো, অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল আর ট্রিগোনোমেট্রি, এই তিনটার কম্বিনেশন আর কি। হ্যাঁ, তো এখানে শুরুর দিকে হচ্ছে কিছু টার্ম দেয়া আছে যেগুলো আসলে আমরা অভ্যস্ত না অনেকেই, যে শব্দগুলোর সাথে পরিচিত না। যে অল্টারনেট অ্যাঙ্গেল কি, বা হচ্ছে যে করসপন্ডিং অ্যাঙ্গেল কি, তারপরে হচ্ছে ইনস্ক্রাইব বলতে কি বুঝি, তারপরে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল কি, অবটিউস অ্যাঙ্গেল কি, এই শব্দগুলো আমরা একটু দেখে নেব। বিশেষ করে যেমন কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারি শব্দগুলা খুবই কাজে লাগে আর কি। কমপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি শব্দগুলোর ইউজ আমরা একটু দেখে টেকে নিব। এগুলো আমাদের খুব ফ্রিকোয়েন্টলি কাজে লাগে। কমপ্লিটলি মানে পুরো, কমপ্লিমেন্টারি মানে পুরোক্ষণ, আর সাপ্লিমেন্টারি মানে হচ্ছে সম্পূরকক্ষণ। এগুলো একটু আমরা দেখে টেকে নিব, ঠিক আছে? দেন হচ্ছে এখানে একদম বেসিক আলাপগুলো আছে। এখানে কিছু জিনিস তো আমরা জানি, সূক্ষ্মকোণ, যদি একটা কোণ 90 ডিগ্রি ছোট হয় তাহলে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রির চেয়ে বড় হলে স্থূলকোণ, এবং 180 ডিগ্রি ইকুয়াল হলে হচ্ছে যে সরল কোণ। দেন হচ্ছে রিফ্লেক্স অ্যাঙ্গেল বলতে আমরা কি বুঝি, বা প্রবৃদ্ধ কোণ বলতে আমরা কি বুঝি, যে সে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে 360 থেকে 30 বাদ দিলে বাকি যেটা থাকে ওটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তাহলে 360 - 30 হচ্ছে প্রবৃদ্ধ। তাহলে যদি একটা কোণ যদি হয়, সে ফর এক্সাম্পল এই কোণটা যদি এক্স হয়, তাহলে প্রবৃদ্ধ কোণটা কত হবে? 360 360 মাইনাস এক্স। মাইনাস এক্স, এরকম, ঠিক আছে? আর সন্নিহিত কোণ বলতে আমরা কি বুঝি? সন্নিহিত কোণ হচ্ছে যে পরপর দুইটা কোণে যদি কমন একটা লাইন থাকে, কমন একটা থাকে, তাকে আমরা পরপর দুটাকে সন্নিহিত কোণ বলি। তারপর হচ্ছে এটা গেল পূরক কোণ। বলতে আমরা তো জানি যে পূরক কোণ হচ্ছে যে যখন দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয়, একটাকে আরেকটা পূরক কোণ বলে। সো সেক্ষেত্রে হুম, এই যে পূরক কোণ, সো যদি এরকম হয় যে একটা কোণ ধরলাম এক্স, তাহলে এক্স এর পূরক কোণ হচ্ছে যে 90 ডিগ্রি থেকে এক্স বাদ দিলে যা থাকে, মানে হচ্ছে 90 - এক্স। একটা কোশ্চেন প্রায় আসে যে একটা কোণ তার পূরক কোণের সমান। তাহলে একটা কোণ যদি এক্স হয়, তার পূরক কোণ হবে 90 - এক্স। তাহলে এক্স হচ্ছে নাইনটি 45 মাইনাস হবে এক্স না? এর সমান। হ্যাঁ, এক্স এর মান হচ্ছে 45, এরকম। হ্যাঁ, সমান না দিয়ে 1/3 আসতে পারে, 1/4 আসতে পারে, অ্যাজ ইউজুয়াল। এগুলো একটু আমরা দেখে টেকে নিব। বিপরীত কোণ তো জানি, দুইটা রেখা যদি একটা আরেকটাকে ক্রস করে, এই যে যদি ক্রস করে, এই কোণটা ওর বিপরীত, এই কোণটা ওর বিপরীত, এগুলা কমন ব্যাপার স্যাপার গুলো আমরা জানি। একান্তর কোণ আর অনুরূপ কোণ, বা যেটাকে আমরা বলি অল্টারনেট অ্যাঙ্গেল বা করেসপন্ডিং অ্যাঙ্গেল, এটা হচ্ছে কেমন, সে যদি দুইটা সমান্তরাল রেখা থাকে, এই যে দুইটা সমান্তরাল রেখা এবং এদের কমন একটা ছেদক আছে, তাহলে এই কোণ আর এই কোণ সমান, এদেরকে বলে হচ্ছে অনুরূপ কোণ। আবার এই কোণ আর এই কোণ সমান, এদেরকে বলে হচ্ছে একান্তর কোণ। এটা খুবই কাজে দেয়, আমাদের খুবই কাজে দেয়। যেমন যদি এরকম হয়, একটা ট্রায়াঙ্গেল থাকে, সেরকম, তো আমরা ধরে নিলাম যে এভাবে একটা রেখা যদি কল্পনা করি, তাহলে এই যে কর্ণটা, এই কর্ণটা কিন্তু এই সরল রেখা এবং এই সরল রেখার ছেদক, তাই না? তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। ঠিক আছে, এটা আমরা একটু মাথায় রাখবো আর কি, এটা এটা খুবই কাজে দেয় আমাদের। তারপরে যদি আগাই, বহিস্থ কোণটা তো জানি, যে যে কোনো একটা ত্রিভুজ যদি হয়, ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি বাড়াই, ধরলাম এই বাহুটাকে বাড়াইলাম, এই বাহুটাকে বাড়াইলে এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে এই যে বহিস্থ কোণটা, এটা হচ্ছে এই দুইটা কোণের যোগফলের সমান। সো এটা যদি হয় আর, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা। ত্রিভুজ, বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে। এখানে আমরা একটা জিনিসে প্রায় কনফিউজড হই, এটা একটু আমরা বুঝে নিই সময় নিয়ে। একটা হচ্ছে ত্রিভুজের মধ্যমে এক জিনিস, লম্ব এক জিনিস। লম্ব জিনিসটা কি? লম্ব হচ্ছে যে ত্রিভুজের ভূমি, ভূমির বিপরীত যেটা পয়েন্ট, এটাকে বলি আমরা শীর্ষ। শীর্ষ থেকে ভূমির উপর যে লেখাটা লম্ব, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাকে বলে হচ্ছে লম্ব, লম্ব উচ্চতা। এই লম্ব উচ্চতা ত্রিভুজের মধ্যে হইতে পারে, বাইরে হইতে পারে। যেমন সূক্ষ্মকোণী ত্রিভুজের ত্রিভুজের মধ্যে হবে,
যেমন এরকম সূক্ষ্মকোণী ত্রিভুজ যদি হয়, লম্বটা ত্রিভুজের মধ্যে হবে। বা যদি স্থূলকোণী ত্রিভুজ হয়, যেমন হচ্ছে এরকম, তো তখন কিন্তু লম্বটা হবে ত্রিভুজের বাইরে। সো লম্ব উচ্চতা ত্রিভুজের ভিতরে হইতে পারে, বাইরে হইতে পারে, এটা নিয়ে আমাদের আসলে ডাউট ফিল করার কিছু নাই। লম্ব উচ্চতা মূলত বুঝে শীর্ষ থেকে ভূমির উপর অথবা ভূমির বর্ধিতাংশের উপর সরাসরি লম্ব দূরত্ব। আচ্ছা, এখন লম্ব উচ্চতার মধ্যমা, মধ্যমা হচ্ছে ভিন্ন জিনিস। মধ্যমা হচ্ছে কি শীর্ষ থেকে ভূমির যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু সংযোগ সরল রেখা, এটাকে বলি আমরা মধ্যমা। তাহলে এখানে যেহেতু এ বাহু সমান না, মানে আনইকুয়াল, আনইভেন, আনইভেন যেহেতু সূক্ষ্মকোণ, তাহলে এখানে মধ্যমা হবে একটা, আর লম্ব হবে আরেকটা। এখানে মধ্যমা এবং লম্ব সমান না হওয়ার সম্ভাবনাই বেশি এবং সমান হয় না। ঠিক আছে, কিন্তু কিছু কিছু কেসে যাহাই মধ্যমা তাহাই লম্ব, এটা একটু আমাদের মনে রাখতে হবে। যেমন এই ত্রিভুজটা, এটা যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, সমদ্বিবাহী ত্রিভুজের ক্ষেত্রে যেটাই মধ্যমা ওটাই লম্ব, যেটাই মধ্যমা ওটাই লম্ব। তো মধ্যমা করে কি, মধ্যমা পুরো ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করে, শীর্ষ কোণকে সমান দুই ভাগে ভাগ করে, ভূমিকে সমান দুই ভাগে ভাগ করে মধ্যমাটা। লম্বটা কিন্তু তাতে কিছু করে, লম্ব জাস্ট লম্ব দূরত্ব। যখন মধ্যমা এবং লম্ব দুটাই সমান, দুটা একই হয়ে যাবে, তখন লম্ব মধ্যমার কাজ করবে, মধ্যমা লম্বের কাজ করবে। তাহলে মধ্যমা এবং লম্ব দুটা একই হয় কোন কোন ক্ষেত্রে? যখন সমদ্বিবাহু ত্রিভুজ হয়, আর একটা হচ্ছে যখন সমবাহু ত্রিভুজ হয়। যখন সমবাহু ত্রিভুজ, তখন যাহাই মধ্যমা তাহাই লম্ব। যখন সমদ্বিবাহু ত্রিভুজ, তখনও যাহাই মধ্যমা তাহাই লম্ব। আই গেস আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এরপরে ত্রিভুজ তিনটা বাহু দিয়ে ত্রিভুজ হবে কি হবে না, এটা একটা শর্ত আছে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা জানি, উদাহরণে দেয়া আছে। আর ত্রিভুজের তিনটা বাহু যদি একটা এ, একটা যদি বি, একটা যদি সি হয়, তাহলে এই তিনটা বাহু দিয়ে, মানে তিনটা বাহুর মধ্যে কোনটা ত্রিভুজ হবে কোনটা দিয়ে ত্রিভুজ হবে না, এটার একটা আসলে শর্ত আছে। শর্তটা হচ্ছে কি, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। এর মানে হচ্ছে যে এ প্লাস বি সি থেকে বড় হতে হবে, বি প্লাস সি এ থেকে বড় হতে হবে, সি প্লাস এ বি থেকে বড় হতে হবে। তাহলে যে কোনো দুই বাহুর যোগফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বড় হয় বা বড় হতে হবে, এটাই হচ্ছে ত্রিভুজ হওয়ার শর্ত। মানে হচ্ছে আমাদের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, দ্যাট টাইম আমাদেরকে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে এই তিনটা বাহু বা 3 নাম্বার বাহু দিয়ে বা এই তিনটা বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা। ওই সকল সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো, যদি এই সত্যটা মানে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হয়, তখন আমরা বলতে পারবো যে এই দুই বাহুর আরেকটা বাহু যেটা, এই তিনটা বাহু মিলে ত্রিভুজ হতে পারে। এই শর্ত দিয়ে প্রায় অঙ্কমঙ্ক আসে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা খুব বেশি প্রয়োজন নাই, এগুলো পড়াই ফেলছি আমরা। এটা একটা উপপাদ্য আমাদের খুব কাজে লাগবে। জিনিসটা হচ্ছে কি, জিনিসটাকে দুই ভাবে বলা যায়। একটা হচ্ছে কি, যে একটা ত্রিভুজের মানে যে কোনো এক বাহু বাদে, এ বাহু বাদে বাকি যে দুই বাহু, একটা বাহু বাদে বাকি যে দুই বাহু, এদের মধ্যবিন্দু সংযোগ সরল রেখা, মানে এ অর্ধেক এ অর্ধেক সমান এ অর্ধেক এ অর্ধেক সমান। মধ্যবিন্দু সংযোগ সরল রেখা অবশ্যই এটা সমান্তরাল হবে। তাহলে যদি আমি ত্রিভুজের যে কোনো দুই বাহুকে নেই এবং ওদের যদি মধ্যবিন্দু সংযোগ সরল রেখা করি, এটা অবশ্যই অপর বাহু সমান্তরাল হবে। এবং এবং এটা যদি এক্স হয়, এটা হবে 2x, মানে এটার দৈর্ঘ্য হবে এটার অর্ধেক, বা এটার দৈর্ঘ্য হবে এটার দ্বিগুণ। বা উল্টা করে বলতে পারি কিভাবে, যে একটা বাহু সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা তো অনেক জায়গায় হইতে পারে, এখানে হইতে পারে, হ্যাঁ, আবার এখানে হইতে পারে, তাই না, অনেক জায়গায় হইতে পারে। যদি একটা বাহুর সমান্তরাল রেখাটা এমন হয় যে সমান্তরাল রেখার দৈর্ঘ্য হচ্ছে ওই বাহুর অর্ধেক, ধরেন এটা হচ্ছে 10, এই বাহুটা হচ্ছে এটার সমান্তরাল এবং এর দৈর্ঘ্য হচ্ছে সে 5, তাহলে এটা সমান্তরাল এবং অর্ধেক, তাহলে এই বাহুটা অবশ্যই বাকি দুইটা বাহুর মধ্যবিন্দু দিয়ে যাবে, মানে ই এবং এফ হবে মধ্যবিন্দু মধ্যবিন্দু। আশা করি বুঝতে পারছে। ঠিক আছে, ওকে, মুভিং ফরওয়ার্ড। বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, ত্রিভুজের একটা কমন সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব উচ্চতা। যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে তো কথাই নাই, হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব উচ্চতা, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা গেল একটা। আর যদি সমকোণী ত্রিভুজ যদি না হয়, অন্য যদি দুটা ত্রিভুজ হয়, কি কি, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী,
কারণ এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমি যদি এই যে ভূমির দৈর্ঘ্য জানি এবং যদি এই লম্ব উচ্চতা জানি, এটা হচ্ছে আমার এইচ, এটা হচ্ছে বি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বিএইচ। আবার এখানে যদি ভূমির দৈর্ঘ্য বি জানি, এখানে লম্ব উচ্চতা কিন্তু বাইরে হবে, বাইরে হলেও সমস্যা নাই, ভূমির বর্ধিত অংশের উপর হইলেও সমস্যা নাই। যদি আমি এই উচ্চতাটা জানি, সামহাও জানি এইচ, যদি এটা জানি, তাহলে এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বিএইচ। ঠিক আছে? তাহলে সূক্ষ্মকোণীয় স্থূলকোণীয় হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব উচ্চতা, এটা দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। এই জিনিসটা আমাদের খুবই কাজে লাগবে। যারা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমরা অনেকে হয়তো সাইন কস ট্যান এগুলো মুখস্থ করেছি। তো সাইন কস ট্যান এগুলো মুখস্থ করেছি বা এগুলো পড়েছি, এটার আমাদের উদ্দেশ্য ছিল কি? আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে যে যদি কোনো সমকোণী ত্রিভুজ হয় এবং আমরা যদি ওই ত্রিভুজের একটা বাহু জানি এবং একটা কোণ জানি, একটা বাহু অথবা একটা কোণ জানি, তাহলে ওই কোণ দিয়ে, ওই বাহু দিয়ে বাকি বাহুগুলোর দৈর্ঘ্য বের করা, এটাই ছিল কিন্তু আমাদের উদ্দেশ্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এবং এটা আমরা সবসময় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই ইউজ করতাম। যে আমাদের উদ্দেশ্য ছিল যে কোনো সমকোণী ত্রিভুজ যদি হয় এবং এটার একটা কোণ তো 90 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণের যদি একটা কোণ জানি, তারপরে এবং একটা বাহু যদি জানি, একটা কোণ এবং একটা বাহু যদি জানি, তাহলে আমরা যেটা করতে পারি ওই কোণ এবং ওই বাহুকে ইউজ করে অন্য বাহুগুলোর দৈর্ঘ্য টুকু বের টের করতে পারি। এটা ছিল আমাদের উদ্দেশ্য। কিন্তু আমরা সময়ের সাথে এখন দেখলাম যে আমরা যদি ওটা নাও জানি, সাইন কস ট্যান এই অনুপাতগুলো যদি আমরা নাও জানি, শুধুমাত্র যদি এই ডায়াগ্রাম দুটো মুখস্থ রাখতে পারি, তাও কিন্তু আমাদের পারপাস সার্ভ হবে। তো আমাদের পারপাস কি? আমাদের পারপাস হচ্ছে যে আমরা একটা বাহুর দৈর্ঘ্য জানি এবং একটা কোণ জানি, এই কোণ এবং ওই বাহুর দৈর্ঘ্যটা ইউজ করে কি করা, ওই কোণ এবং ওই বাহুর দৈর্ঘ্য ইউজ করে আমাদের বাকি বাহুর দৈর্ঘ্যগুলো বের করা। তো এক্ষেত্রে হচ্ছে আমরা যদি এই দুটো ডায়াগ্রাম মুখস্থ রাখতে পারি, আমাদের জীবনটা খুব সহজ হয়ে যায়। সাইন কস টেন এর মান মুখস্থ করতে পারলে তো খুবই খুবই ভালো। আচ্ছা, তাহলে এখানে দুটো ডায়াগ্রাম, একটা হচ্ছে 30 60 90, আর একটা হচ্ছে 45 45 90। একটা 30 60 90 আর একটা 45 45 90। দুটো ডায়াগ্রাম আমাদের মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, তো যেটা 45 45 90 ওটা আগে মুখস্থ করি। ওটা মুখস্থ করবো কিভাবে? একটা কোণ তো 90 ডিগ্রি, তাহলে এটা যদি 45 হয়, এটাও 45। আমরা জানি সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান, তাহলে এটা যদি এক্স হয়, এটাও এক্স হবে, এতটুকু আমাদের মনে থাকবে। তাহলে 45 45 90 ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, তাহলে অতিভুজটা হবে √2x। মুখস্থ করা ডান, আলাপ এক শেষ। আচ্ছা, তাহলে এটা আমরা মুখস্থ করে ফেলবো। এটা আমাদের কিভাবে কাজে লাগবে? ফর এক্সাম্পল একটা এরকম আমাদের দেয়া আছে একটা অঙ্ক। এই অঙ্কে বলা আছে এই বাহুটা হচ্ছে 4, আপনাকে বললো এই বাহুটা বের করতে। আপনি জানেন এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেল যদি 45 ডিগ্রি হয়, এটাও 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে। এটা যদি এক্স হয়, এটাও এক্স হবে, তাহলে এটা কত হবে? √2x। তখন আপনি করবেন কি, √2x এর সাথে 4 কে কম্পারিজন করবেন কিভাবে? আপনি ধরে নেবেন যে √2x ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু কত? 4/√2। তাহলে এটাকে লেখা যায় 2 × 2 বা 2√2 হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাহলে আপনি পেয়ে গেলেন যে এই বাহুটার মান হচ্ছে 2√2। তাহলে এই যে ডায়াগ্রামটা মুখস্থ করে আমি একটা বাহু থেকে বাকি বাহুগুলো বের করতে পারি। সিমিলারলি এই ডায়াগ্রামটা মুখস্থ করে ফেলি আমরা। 90 30 60 90, মানে একটা তো 90 ফিক্সড, একটা যদি 30 হয় আরেকটা হবে 60। তো এটা 30-র অপোজিটটা যদি এক্স হয়, 90-র অপোজিটটা হচ্ছে 2x, আর 60-র অপোজিটটা হচ্ছে √3x। ঠিক আছে? এটা আমাদের কিভাবে কাজে লাগবে একটা উদাহরণ দেই। ধরুন এরকম একটা অঙ্ক দেয়া আছে আপনার, আপনার বলা আছে সে ফর এক্সাম্পল এই বাহুটা বলা আছে 9। তো আপনি এটা জানেন হচ্ছে 90 90, এটা হচ্ছে আপনার এক্স, এটা হচ্ছে ধরেন 30 ডিগ্রি সে ফর এক্সাম্পল। এটা না দিয়ে আমি ধরলাম যে এটা হচ্ছে 9, তাহলে এটা আমাদের 90। আপনার কোশ্চেনে দেয়া আছে এটা হচ্ছে এক্স, মানে এটা এটা দেয়া আছে পরীক্ষায় 30 ডিগ্রি দেয়া আছে। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা হবে 60। তাহলে আমি বুঝে গেলাম এটা 30 60 90 ক্যাটাগরিতে পড়বে। 30 অপোজিটটাকে যদি আমরা পি ধরি, 90-র অপোজিটটা হবে 2p এবং 60-র অপোজিটটা হবে √3p। ঠিক আছে? তাহলে এই বাহুটা কত হবে? আমরা ধরবো যে 2p ইকুয়াল টু দেয়া আছে 9, তাহলে p ইকুয়াল টু হচ্ছে 4.5। তাহলে এই যে বাহুটা, এই বাহুটা যদি √3p, তাহলে এটা হবে কত? 4.5 √3। আর এই বাহুটা কত হবে? খালি খালি √3। তাহলে এভাবে হচ্ছে এই দুটো ডায়াগ্রাম যদি আমরা মনে রাখি, এই দুটো খুবই এফেক্টিভ, খুবই কাজে দেয়।
ইফ আই সে কাজে দেয় মানে কাজে দেয়, কারণ আমি তো এক্সপিরিয়েন্স করার পরেই বলতেছি, ঠিক আছে? তো এগুলো একটু ভালো করে দেখে নেবেন আর কি, এগুলো খুবই কাজে দেয়। ভাই একটা আচ্ছা। কোশ্চেন ছিল ভাইয়া। জি ভাইয়া প্লিজ। 4.5 √3, এখানে কি আমরা এভাবে ভ্যালু লিখতে পারবো? বা আমাদের কোনো কোয়েশ্চেনে যদি মানে অ্যান্সার করা লাগে, তাহলে হ্যাঁ এটা হ্যাঁ, যদি একটু পারেন বলতে পারেন পারো। পারেন, যদি যদি রিটেনে আসে আপনি এভাবে রেখে দিবেন, এটা ভুল না, রাইট। কিন্তু আচ্ছা ভাই যদি একটা আচ্ছা। এমসিকিউ, কোশ্চেন ছিল। জি বলেন আরাফাত। হ্যাঁ আচ্ছা ভাইয়া, এইখানে এগুলা পিথাগোরাস দিয়ে সলভ করা যায় না? যেহেতু সমকোণী হ্যাঁ ত্রিভুজ। যাই তো, আমি তো বললাম আপনি পিথাগোরাস পিথাগোরাস দিয়ে না, পিথাগোরাস দিয়ে কেন, আমরা তো ত্রিকোণমিতি আলাপ করতে, সাইন কস ট্যান দিয়ে করা যায়। আচ্ছা না, আমি ওই যে বাহুগুলার ভ্যালু গুলো আছে, যে যেমন এক্স, তারপর আরেকটা বোকা, এবি, এটা তো তারপরে আমরা পিথাগোরাস বিসি, দিয়ে সলভ করেই এসি। তো এই তিনটা বাহু মুখস্থ করতেছি, বোকা। x√3 x 2x, এগুলো কি আমরা পিথাগোরাস থেকেই তো পাইছি। পরীক্ষা কি ও আমি এত কিছু বের আচ্ছা। করবো না, আমার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে একটা কোণ জানি, এবং হচ্ছে যে একটা বাহু জানি, একটা কোণ একটা বাহু থেকে বাকি বাহুগুলা বের করবো আর কি। জি ভাইয়া, এবার বুঝতে পারছি। আচ্ছা, এরপর দেখেন নিচে একটা একটা টেবিল দেয়া আছে, এই টেবিলটার কাজ কি বলেন তো, কে বলতে পারবে? ভাইয়া বাহুগুলার ভ্যালু গুলা ঠিক অ্যাঙ্গেলের বিপরীতে। ভাইয়া এটা হচ্ছে কি, ধরেন হ্যালো। আমরা এগুলোকে বলি আমরা ট্রায়ো। ট্রায়ো জিনিসটা কি, ধরেন যে মনে আছে আমরা পিথাগোরাস উপপাদ্য করছিলাম, ওই যেটুকু যেটা বললেন আর, পিথাগোরাস উপপাদ্যের কাজ কি, দুই বাহু জানলে আমরা আরেক বাহু বের করি, তাই না? ধরেন যে এর সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, তো এই বাহু যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা কত হবে, যেটা আপনি একটু আগে বলতেছিলেন তাই না, যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার x স্কোয়ার ধরে আমরা বের করি না, যে বাহুটা হচ্ছে 5, তাই না বস? মনে আছে কিনা, যে এটার স্কোয়ার, এটার স্কোয়ার, এটার স্কোয়ারের সমান, মনে আছে? জি ভাইয়া। তাই না, এগুলোকে বলে ট্রায়ো। ট্রায়ো মানে যে কোনো দুইটা বাহুর স্কোয়ার আরেকটার স্কোয়ারের সমান, যেমন তাহলে সমকোণী ত্রিভুজ যদি একটা বাহু যদি 3 হয়, একটা 4, একটা হয়ে যাবে 5, একটা যদি 6 হয়, একটা যদি 8 হয়, তাহলে আরেকটা কত হবে বলেন তো? 10, তাই না? এরকম ট্রায়াগুলো আমরা মুখস্থ রাখবো, এগুলো কাজে লাগবে কাজে লাগবে কাজে লাগবে। যেমন 3 4 5, এটা একটা ট্রায়ো। 5 12 13, এটা একটা ট্রায়ো। মানে 5 12 13 মানে কি? সমকোণী ত্রিভুজের অতিভুজ তো সবচেয়ে বড়, এটা তো আমরা জানি। তাহলে বাকি দুইটা বাহু আছে, একটা ভূমি হতে পারে, একটা লম্ব হতে পারে, তাই না? তাহলে দুইটা লেগ, এটা একটা লেগ, এটা একটা লেগ, তাই না? তাহলে একটা যদি 5 হয়, একটা যদি 12 হয়, তাহলে আরেকটা পাবো কত হবে, 13 হবে। তারপরে 6 8 10, 7 24 25, এটা এটা অলরেডি আপনি তো অঙ্কে পাইছিলেন। তারপরে 8 15 17, এগুলো খুবই খুবই কাজে দেয়, খুবই কাজে দেয়। তো এগুলো আমরা একটু মুখস্থ করে ফেলবো, মনে থাকবে? মনে থাকবে কিনা? জি ভাইয়া। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা মোটামুটি আমাদের বেশ কাজে টাজে দিবে। এরপর ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a², সমদ্বিবাহু b/√4a² - b², বিষমবাহু ত্রিভুজ মানে বিষমবাহু ত্রিভুজ দিয়ে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। আমাদের জানা অজানা যত ত্রিভুজ আছে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল এটা দিয়ে বের করা যায়। শুধু আমাদের কি বের করতে হবে, আমাদের অর্ধটা বের করতে হবে, ঠিক আছে? যে ধরেন ওই এসটা বের করতে হবে, অর্ধ পরিসীমা যেটাকে বলি আর কি, ঠিক আছে? এটা একটু বের করতে হবে, এদিকে একটু আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? তো এটা এটা খুবই ভালো জিনিস।
ওকে, দেন যদি আমরা সামনের দিকে আগাই, ওকে, নাও আমরা প্রবলেম সলভিং এ চলে যাই, ঠিক আছে। এখানে ত্রিকোণমিতির বেসিক গুলো দেয়া আছে, এগুলো নিয়ে আমরা আলাপ করবো না, এগুলো আইবিএ তে আসে না। বাট যেটা হচ্ছে যে এটা রাখছি কেন, এটা রাখছি হচ্ছে জাস্ট বিকজ যাদের একটু আগের ব্যাকগ্রাউন্ড এগুলো দেখে নিয়ে নিবেন, এগুলো আমরা জব ব্যাচে আমরা ডিটেলস রিটেনে সলভ করবো। বাট এখানে দেয়া আছে মোটামুটি থিওরিটিক্যাল সবগুলাই দেয়া আছে, একটু দেখে নেবেন আর কি, ঠিক আছে। এগুলো আমরা জব ব্যাচে সলভ করবো, এখানে জাস্ট আমরা এগুলো একটু ওভারলুক করে যাচ্ছি। এগুলো আইবি ত্রিকোণমিতি থেকে অঙ্ক খুবই কম আসে, আসতে দেখা যায় না, খুবই কম বলতে আসে না আর কি। এটা মোস্টলি আইবি ত্রিকোণমিতি থেকে অঙ্ক দেয় না, দিলেও একটা হয়তো মোস্ট অফ দা টাইমস আসে আর কি, এটা আমরা স্কিপ করতেই পারি, ঠিক আছে। এই হচ্ছে আমার থিওরিটিক্যাল আলাপ, যদিও খুব আহামরি কিছু না, বাট একটু দেখে নিলাম আর কি। তো আমরা প্রবলেম সলভে চলে যাই, ঠিক আছে। কারো কোনো কোয়ারি আছে থিওরি নিয়ে বলেন তো, দুইজন, যে দুইজন ক্লাসে আছেন, কোনো কোয়ারি নাই আই গেস, রাইট? না ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 মিনিট ব্রেক দেন, আমি এরপর লেকচারটা শুরু করছি। 2 মিনিট, আসছি আমি একটু, পানি খেয়ে আসি। সালাম, জাওয়াদ ভাই। জি ভাই, হ্যালো। আছেন? আচ্ছা, আপনি আইবি এর প্রিপারেশন কিভাবে নিচ্ছেন? আসলে আপনি আসলে সময় মনে হয় 4 মাস আমাদের কাছে। কারণ আমি আসলে মানে করতেছি, বাট একটা গ্যাপ চলে আসছে তো বন্ধের কারণে, যার কারণেই মোমেন্টাম শিফট হয়ে গেছে আর কি। তো বেসিক্যালি আমার জানার বিষয়টা হচ্ছে ইংলিশটা আপনি কিভাবে বলেন? ভাইয়া ইংলিশ হচ্ছে আমি ওই ভাইয়ের লেকচার গুলি ফলো করতেছি। মানে ফলো করতে বলতে কি, আমি আপাতত এখন হচ্ছে একটু মানে অনেক আর্টিকেল যেগুলো আছে না, ছোটখাটো পিডিএফ বই, তারপরে যে নিউজ পেপারের যে আর্টিকেল গুলো আছে না, এগুলো মাঝে মাঝে হুম, এখন দেখতেছি। আর আচ্ছা। ওই পুরোপুরি এখনো পড়া শুরু করিনি আর কি, আমার মাঝখানে একটা সার্জারি হয়েছিল, তো আমি ও একটু আচ্ছা। গ্যাপের মধ্যেই আছি ভাই। আমার এই দিক দিয়ে আরেকটা টেনশন ভাই হচ্ছে রেজাল্ট দেন আমাদের কি ভাই ডিপার্টমেন্ট একটা, মানে এখন পর্যন্ত রেজাল্ট দেন, আমার টেনশন শুধু বাড়তেছে। এই দিক দিয়ে আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিয়ে দিচ্ছে। তো দুইটা মিলেই পড়াশোনা হইতেছে না। আমি তো বাসে রেজাল্ট পাই যাবো পরীক্ষার অ্যাপ্লিকেশন এর আগে। তো এখন সব মিলে একটা দোটানা চলে আসছি যে 10 মাস, প্রায় প্রায় 6 মাস হয়ে গেছে ভাই, বুঝছেন, এখনো রেজাল্ট দেয়নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন দিয়ে দেওয়ার কথা, কিন্তু এই দিক দিয়ে আবার একটা গ্যাপ চলে আসছে, স্যাররা স্ট্রাইক করতেছে ইয়ারদের পেনশন স্কিম নাকি কিসের জন্য। তো এখন আসলে আমি আপনারা জিজ্ঞেস করতেছিলাম আর কি, এর আগে কি এক্সাম দিয়েছিলেন আপনি? না ভাইয়া। এইবারই ফার্স্ট টাইম দিচ্ছেন? জি ভাই। দেখেন, আমি ভাই ইংলিশটা পড়তেছি আপনার ওই আপনার মতোই, আর্টিকেল গুলো পড়ার চেষ্টা করতেছি আর কি। আহ, এখন তো মনে করেন যে ইয়ে আছে, ফেসবুকে কিছু কিছু পাওয়া যায়। বেসিক্যালি ডেইলি স্টারটা পড়া হয় আর কি, ইয়ার ক্ষেত্রে আর কি, রিডিং স্পিড বাড়ানোর জন্য আর কি। কিন্তু আমি সবচেয়ে বেশি আছে হচ্ছে এই ইংলিশে, বুঝছেন, কোনোভাবে ওভারকাম করতে পারতেছি না। মনে হয় যে এফোর্ট দিতেছি উইদাউট এনি আউটপুট, মানে কোনো আউটপুটই বেরোতেছে না, এরকম একটা অবস্থা আর কি। আপনি হচ্ছে বই পড়ার ট্রাই করেন, অনেক ইজি হচ্ছে ইংলিশ বই আছে, ইজি ল্যাঙ্গুয়েজের বই আছে তো, ওগুলো হচ্ছে খুব ইজি মানে আস্তে আস্তে ওই মানে রিডিং রিডিং হ্যাবিটটা বাড়বে আস্তে আস্তে আর কি, বুঝছেন ভাই। আচ্ছা, আপনি এমনি বইয়ের জন্য কি বইগুলো পড়েন, মানে রিডিং হ্যাবিটের জন্য? ওকে, আসেন আমরা শুরু করি, কি যে কোনো বলতেছিলেন বস? নর্মাল ইংলিশ বই আর কি। কে নিয়ে আলাপ হচ্ছিল, ব্রাদার? ভাই ইংলিশ নিয়ে আর কি। আচ্ছা, ইংলিশের জন্য একটাই সমাধান, কি বলেন তো, কি বলেন? ভাই প্রচুর রিডিং করতে হবে। এটার কোনো অল্টারনেট নেই, কোনো অল্টারনেট, ট্রাস্ট মি, ট্রাস্ট মি।
স্টিল স্টিল আমি ভাবি যে আমি যদি আরো রিডিং পড়তে পারতাম, আরো পড়তে পারতাম, আরো পড়তে পারতাম, বুঝছেন? রিডিং পড়ার 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 কোনো অল্টারনেট নেই, প্রচুর ইংলিশ রিডিং পড়তে হবে। হোয়াট এভার ইউ ফাইন্ড, যা পান তা আর কি। হ্যাঁ, রিডিং পড়তেই হবে, এটার কোনো অল্টারনেট নাই। হ্যাঁ ভাই, আমি ওই ভাইকে বলতেছিলাম যে হচ্ছে যে ভাই বলতেছিল যে কিভাবে কি করবো না করবো, বলতেছিলাম যে আপনার হচ্ছে অনেক ইজি ইংলিশ কিছু বই আছে বা অনেক আর্টিকেল আছে, এগুলো দিয়ে শুরু করে নেয়, তারপরে ওইগুলো থেকেই আর কি এভাবে আর কি শুরু করতে হবে। প্রচুর রিডিং পড়তে হবে, এটার কোনো অল্টারনেট নাই। আর রিডিং এ যদি একটু ফ্লুয়েন্সি এসে পড়ে তখন হচ্ছে কোয়েশ্চেন গুলো বুঝতে হচ্ছে অনেক ইজি হয়ে যায়। ওকে, আমি তো যখন এমবিএর সময় নিয়ম করে করে রিডিং পড়তাম রেগুলার, একদম নিয়ম, মানে টাইমার ধরে ধরে। কয়েকদিন আগেও পড়তাম, এখন ইদানিং পড়াটা হচ্ছে না। আবার শুরু করবো আর কি। অপটিমিস্টিক আছি, চেষ্টা করি পড়ার, যদি সারাদিন ইংলিশেও পড়েই থাকি। বাট তারপরও মানে যত পড়ুন তত ভালো আর কি। যত পড়তে ততই ভালো, ইংলিশের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নেই। ঠিক আছে? এবং এটা যে আপনারা কতটা বুস্ট আপ করবে, ইংলিশে যারা ভালো তারা কোথাও আটকে না। এবং আপনার যে কোনো জায়গায় কাজে লাগবে, এটা যে কোনো জায়গায়। এবং এই একটা জিনিস যেটা ধরেন যে আপনি দুই একদিনে বা এক মাস দুই মাসে কখনো আপনি এটা আসবে না, আপনাকে এটা লং টার্ম এফোর্ট দিতে হবে, কন্টিনিউয়াস এফোর্ট দিতে হবে। এবং একটা জিনিস যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন, তারপরেও আসলে ধরেন যে আপনি বেশ ভালো ইয়া করতে পারবেন আর কি। যে কোনো কম্পিটিটিভ এক্সামে, প্রাইভেট বলেন পাবলিক বলেন, যে কোনো পরীক্ষা একটা হিউজ অ্যাডভান্টেজ পাবেন। জি ভাই। ওকে, সো আমরা কিছু প্রবলেম সলভ করি, কাট 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 করে। ঠিক আছে, ফাস্ট ফরওয়ার্ড। তো কি দিয়ে আছে দেখেন, প্রথমে আমরা যেটা বললাম যে লেকচার শিটের জন্য বেসিক ডিসকাশন। এসএসসি এবং এইচএসসি টেক্সট বুকটা মোর দেন এনাফ। এসএসসি প্লাস এইচএসসি তো আর টু ডাইমেনশনাল জিওমেট্রি নাই, জিওমেট্রি নাই। এসএসসির ম্যাথ টেক্সট বুক ধরেন যে আপনি হায়ার ম্যাথ প্লাস জেনারেল ম্যাথটা যে কোনো একটা দেখলে হবে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে যে যে কোনো জ্যামিতি গার্ড, যেমন সাইফুর জ্যামিতি, মেন্টরস ম্যাথ কিউবেঙ্কের জ্যামিতি বইটা বেশ ভালো। ম্যাথ কিউবেঙ্কের শেষের যে জ্যামিতি আছে না, ওই জ্যামিতি গুলো ভালো, এখানে তারা অনেক প্রবলেম রাখছে, অনেক ভালো ভালো প্রবলেম আছে অনেক। ঠিক আছে, অ্যাঙ্গেল এবং লেংথ নিয়ে দু একটা দেখি আমরা। যেমন এই টাইপের অঙ্কগুলো, অ্যাঙ্গেল ফাইন্ডিং গুলো আইবি এর খুবই ফেভারিট। ঠিক আছে, দুইজনকেই বলতেছি, একটু মনোযোগ দিয়ে দেখেন একটু, যেহেতু ক্লাসে আসছেন কষ্ট করে আর কি। অ্যাঙ্গেল ফাইন্ডিং গুলো আইবি এর খুবই খুবই ফেভারিট। আচ্ছা, তো এখানে বলা আছে এ এর মান কত। তাহলে এখন দেখেন যে আহ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে এটা যদি টু বি হয়, এটাও হবে টু বি। এটা যদি টু বি হয়, এটা বি। দেখেন, এটা যদি থ্রি সি হয়, তাহলে এটা হচ্ছে তার ডাবল, তাই না? তাহলে এটা যদি বি হয়, এটা হচ্ছে বি। সিক্স সি যেহেতু থ্রি সি এর ডাবল, তাহলে এটা হবে টু বি। এটা যদি টু বি হয়, তাহলে এটাও টু বি। তাহলে আমি কি পেলাম? আমি পেলাম যে এখান থেকে শুরু করে এই যে পুরাটা, এটার মধ্যে কি পেলাম? টু বি, বি আর টু বি, মানে 5B। তাহলে যে 5B ইকুয়াল টু 180 ডিগ্রি, বি ইকুয়াল টু হচ্ছে 36। তাহলে এ ইকুয়াল টু কত? এ সমান সমান 72। 72। মুভিং ফরওয়ার্ড, এখানে কি দেয়া আছে? বি এবং সি আর পয়েন্টস অন স্ট্রেট লাইন এডি। তাহলে এ এবং ডি, এই যে এ এবং ডি দিলাম, এদের মধ্যে আবার বলছে এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি, মানে হচ্ছে বি এখানে আছে, সি এখানে আছে। এ বি, বিসি আর সিডি তিনটাই সমান। তাহলে এ বি যদি 1 হয়, বিসিও 1, সিডিও 1। আচ্ছা, তাহলে এসি ইকুয়াল টু কত? এসি মানে হচ্ছে 2, এডি ইকুয়াল টু কত? 3। তাহলে আপনাকে বলা হচ্ছে হোয়াট পার্সেন্ট অফ এসি। তাহলে এসি এর হোয়াট পার্সেন্ট আমরা যেভাবে করছিলাম, তাই না? যে হোয়াট পার্সেন্ট অফ মানে হচ্ছে গুণন, হোয়াট পার্সেন্ট অফ এজি, এসি ইজ মানে হচ্ছে ইকুয়াল, ইজ এডি। তাহলে 2 এর
কত পার্সেন্ট হচ্ছে 3, তাহলে এটা আমরা বের করব 150। এসি এর 150% হচ্ছে এডি। এটা অনেকে ভুল করে, এই ভুলটা করা যাবে না, হ্যাঁ। ভুল করে ওই যে লাস্টের লাইনটা পড়তে ভুল করে, এই জন্য একটা জায়গায় আরেকটা ধরে অ্যান্সার বের করে ফেলে 66.67। অনেকে, এখন আমি করতে দিলে আপনাদেরকে আপনারা সেম কাজটা করতেন, হ্যাঁ, বাট আমার দিলাম না আর মাথায় কি ঠিক প্যারা, ওইটাই আসছিল, 66.67। দিলাম ওই প্যারাটা দিলাম না আর কি। আচ্ছা, এটা দেখি আমরা কোন এ বি সি ডি ইজ এ রেক্টেঙ্গেল। তাহলে এটা 90, এটা 90, এটা 90, এটা 90। তো জেড এক্স ডি, জেড মানে হচ্ছে এই বিন্দুটা জেড রেখে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা দেয়া আছে হচ্ছে 30। তাহলে এটা যদি 90 হয়, এটা যদি 30 হয়, তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা হবে কত, 60। যেহেতু রেক্টেঙ্গেল পুরোটা 90, এটা 60 হইলে এই যে অংশটা এটা হবে কত, 30। বা এটা একটা সমান্তরাল কোণ, এটা যদি 30 হয় এটাও 30 হবে, এভাবে আমরা বলতে পারি। আচ্ছা, এটা যদি 30 হয়, তাহলে দেখেন আমাদের আরেকটা দেয়া আছে এ জেড ওয়াই, মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এটা দেয়া আছে হচ্ছে 80, 110, তাহলে এটা হবে কত, 70। এটা যদি 70 হয় তাহলে এটা কত হবে, 110। জাস্ট একটা অ্যাঙ্গেল ধরে ধরে বাকি অ্যাঙ্গেল গুলো বের করা, আই গেস বুঝতে পারতেছেন, ঠিক আছে। মুভিং ফরওয়ার্ড, এটা একটু ট্রাই করেন তো দেখি। ইজি ম্যাথ ট্রাই করতে দিলাম, দেখি কে কতটুকু কি পারে না, ট্রাই করেন দেখি। কত আসছে অ্যান্সার? আচ্ছা, বলা আছে সিএবি ইকুয়ালস টু 2 সিডিবি, তাহলে সিডিবি যদি এক্স হয় এটা হবে 2x। এবিডি ইকুয়ালস টু 3 এসিডি, এসিডি যদি ওয়াই হয় এটা হবে 3y। তাহলে এই যে চারটা কোণ, এক্স প্লাস 2x, ওয়াই প্লাস 3y, চারটা মিলে হচ্ছে কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি 3x 360 ডিগ্রি। আবার দেয়া আছে সিডিবি ইকুয়ালস টু 2 এসিডি, তাহলে সিডিবি মানে হচ্ছে কত, সিডিবি মানে হচ্ছে এক্স, 2 এসিডি মানে হচ্ছে ওয়াই, এক্স ইকুয়ালস টু 2y, তাহলে 3x ইকুয়ালস টু কত হবে, 6y। তাহলে ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 36। আপনাকে বের করতে বলছে কোণ এ বি ডি, তাহলে এ বিডি মানে হচ্ছে 3y, 3 × 36, 3 × 3 = 90, 3 × 18, 108 ডিগ্রি, যেটা অ্যান্সারে নাই, অ্যান্সার না অফ। আই গেস বুঝতে পেরেছে, ঠিক আছে। ভাই একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া বলেন। সি লাস্টে যেটা বলেছে, সিডিবি হচ্ছে 2 × এসিডি। হুম, এইখানে এক্স আর ওয়াই তে কেমনে মানে বসালাম, বুঝলাম না ভাইয়া। এই যে সিডিবি কে আমি কি ধরছিলাম, এক্স ধরছিলাম, জি ভাইয়া। আর এসিডি কি ধরছিলাম, ওয়াই ধরছিলাম। তাহলে তারা ওয়াই। বলছে এক্স ইকুয়ালস টু, এই মানটা বসে সিডিবির জায়গায় বসাইছি এক্স, এসিডির জায়গায় বসাইছি ওয়াই, আর তাহলে এক্স ইকুয়ালস টু 2y। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ভাইয়া। ইজি জিনিস।
ওকে, এটা এখানে একটা আমাদের কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কি যে যে কোনো সুষম বহুভুজ যদি হয়, একটু বুঝি আমরা। যেমন ধরেন যে চতুর্ভুজ, চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। এটা একটা ফর্মুলা আছে যে 180 × n - 2। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রে কি হবে? 180 ডিগ্রি ইন্টু 4 - 2 মানে হচ্ছে 360 ডিগ্রি, তাই না? এরকম যদি হয় সুষম ষড়ভুজ, তাহলে 6টা বাহু, 1 2 3 4 5, চার একটা হবে না? ঠিক আছে তো, এই 1 2 3 4 5 6টা বাহু। তাহলে 6টা বাহু যদি হয়, তাহলে এটার সবগুলা কোণ, মানে যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই 6টা কোণের সমষ্টি হবে 180 × n - 6। তাহলে কত আসবে? 720 ডিগ্রি। এখন যদি বলে দেয় আপনাকে এটা সুষম, সুষম মানে হচ্ছে এই সবগুলা বাহু ইকুয়াল। সবগুলা বাহু যদি ইকুয়াল হয়, তখন আমরা করবো কি, এটাকে আবার 6 দিয়ে ভাগ করব। ভাগ করলে প্রতিটা বাহুর মান বের 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 হয়ে যাবে। তাহলে এই সূত্র দিয়ে মূলত আমরা কি করতে পারি? n - 2 হবে বেসিক্যালি, n - 2, তাহলে 6 - 2 করলে এটা আসবে। তাহলে এখানে n হচ্ছে 6 আর কি, হ্যাঁ। তাহলে এই সূত্র দিয়ে মূলত কাজ হচ্ছে যে এরকম বহুভুজগুলার ভেতরে যে কয়টা কোণ আছে, সবগুলা কোণের সমষ্টি বের করা যায়। তাহলে এখানে আমরা এই কোণটাকে একটা লম্বা টান দিতে পারি এভাবে। লম্বা টান দিলে কি হবে? এটা 90, এটা 90 হবে। তাহলে এই দুটা 90 90 দিয়ে আছে। কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে এই কোণটা কত? 140। এবং এটা দেওয়া আছে হচ্ছে কত? 110। এটা হচ্ছে ধরলাম এক্স। তাহলে এই পাঁচটা কোণ কত? এখান থেকে শুরু করি। 90, তারপর এটা 110, তারপর এটা এক্স, 140 প্লাস 90। এই পাঁচটা কোণের সমষ্টি কত বলেন তো? 180 × 5 - 2, তাই না বস? এখান থেকে আমরা এক্স এর মান বের করবো, 110ই আসে মোস্ট প্রবাবলি। বুঝতে পেরেছেন কিনা বলেন তো? জি জি ভাইয়া। ভাইয়া। ট্রায়াঙ্গেল রিলেটেড কিছু প্রবলেম দেখি আমরা। এই পেরিমিটার অফ আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আইসোসেলেস মানে কি বলেন? সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। সমদ্বিবাহু ত্রিভুজের তিন বাহুর যোগফল হচ্ছে কত? এটা পেরিমিটার দিয়ে দিচ্ছে আমাকে, তাই না? তাহলে 2a প্লাস বি সমান সমান 6 + 3√2। তো এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে যদি আমরা সামহাও এ এবং বির একটা মান গেস করতে পারি, কিভাবে গেস করতে পারি দেখেন। এটাকে কিভাবে সাজানো যায়? 2a প্লাস বি, 3 যদি কমন নেই তাহলে থাকে কত? 2 + √2, তাই না? তাহলে এটা কিভাবে সাজানো যায় বলেন তো? রাইট অ্যাঙ্গেল তো, রাইট অ্যাঙ্গেল যদি হয়, ধরেন এই, তাহলে সমকোণী যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এই দুইটা বাহু সমান, এটা হচ্ছে অসমান বাহুটা, তাই না? তাহলে একটা হচ্ছে আমরা জানি যে এরকম হবে, আরেকটা জানি হচ্ছে, আরেকটা কি জানি দেখেন, যে বি² সমান সমান 2a²। তাহলে বি² 2a² সমান হবে। তাহলে এখন দেখেন, যদি আমরা এটাকে 2টাকে আলাদা করি, তাহলে 2 ইন্টু একে ধরলাম 3, তাহলে বি হচ্ছে কত? 3√2। তাইলে 3√2 কে যদি স্কোয়ার করি, কত আসে দেখেন তো? 6 × 2। তাহলে ঝামেলা হয়ে যাচ্ছে না একটু? জি ভাইয়া। এটা এটা কি করা যায়? এটা আমরা ডিরেক্ট মানও বসাতে পারি চাইলে। এই মানটা বসাই দিই, এত ঝামেলা না করে বি সমান সমান √2 × এটা বসাই দিই। তাহলে এখানে 2a প্লাস √2 × a, 3 কমন নিই, তাহলে থাকে কত? 2 + √2। এদিকে হচ্ছে a কমন নিই, তাহলে থাকে 2 + √2, এই যে মিলে গেছে। এটা এটা কাটাকাটি, তাহলে a = পেয়ে গেলাম 3। তাহলে b = কত হবে? 3√2, তাই না? আপনাকে বের করতে হবে এরিয়া। এরিয়া হচ্ছে হাফ ইন্টু a ইন্টু a, মানে ভূমি ইন্টু লম্ব। তাহলে হাফ ইন্টু 9 মানে হচ্ছে 4.5। ভালো অঙ্ক, বুঝতে পেরেছেন আশা করি, হ্যাঁ? ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ভাই এখানে তো লেখা আছে আইসোস্কেলস রাইট অ্যাঙ্গেল ইজ হচ্ছে 6 + 3√2।
তো হুম। আমরা 2a+b ইজ ইকুয়াল টু লিখলাম 6+3√2, তার মানে বাহুগুলার যোগফল ইকুয়াল টু লিখছি 6+3√2। এখানে কি ওটা মিন করছে? আমি আসলে কোশ্চেনটা একটু বুঝিনি। হ্যাঁ, কারণ হচ্ছে ইংলিশ কম্পোনেন্ট যে আপনি পেরিমিটার, পরিসীমা, কার পরিসীমা? অফ এ ট্রায়াঙ্গেল, কি ধরনের ট্রায়াঙ্গেল? আইসোস্কেল রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বুঝতে পারছেন? তাহলে পরিসীমা দেওয়া আছে আপনার 6+3√2। কি ধরনের জি ভাই ট্রায়াঙ্গেলের? বুঝছি। একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ট্রায়াঙ্গেলের। বুঝতে পারছেন এবার? জি ভাই। অনেক রিডিং পড়তে হবে, অনেক অনেক। এটার কোনো অল্টারনেট নাই। ঠিক আছে, রিডিং পড়ার কোনো অল্টারনেট নাই, প্রচুর রিডিং পড়তে হবে। তারপরে যদি দেখি আমরা, এগুলা ইজি আছে, এগুলো নিজে নিজেরা করে ফেলবেন। এটা একটু দেখাই দিই। কোণ এবিডি ইকুয়ালস টু কোণ ডিবিসি। তো এটা হচ্ছে কোণ এবিডি ইকুয়ালস টু ডিবিসি। তাহলে কি বলা যায়? এই অর্ধেক আর এই অর্ধেক সমান। আবার এসিবিডি ইকুয়ালস টু ডিসিবি, এই অর্ধেক এই অর্ধেক সমান, তাই না? তাহলে তাহলে কোণ এই ডিবিসি কে আমরা হাফ অফ কোণ বি বলতে পারি। আবার ডিসিবি কে হাফ অফ কোণ সি বলতে পারি। পারি না বলেন তো? পারি কিনা? জি ভাইয়া, যেহেতু দুইটা সমান যে যেহেতু হবে। দুটা সমান সমান, তাই না? তাহলে এই তিনটা কোণের যোগফল এ যোগ বি। এই আপনি আপনি রিভিউ ক্লাসে আসেন না কেন বলেন তো? গতকাল রিভিউ ক্লাসে আসেন নাই কেন? হ্যাঁ, হ্যাঁ, আমি আমি বেড়াইতে আসছিলাম, এই জন্য ক্লাসটা করা হয়নি। এগুলো করলে তো হবে না। আপনি দেখি ম্যাথ যে খুব ভালো পারেন তা তো না। রিভিউ ক্লাস টাস করবেন, প্রবলেম গুলো রিল্যাক্স হয়ে বুঝে টুঝে নিবেন। এটা আপনার জন্য অপরচুনিটি, একটা গোল্ডেন অপরচুনিটি রিভিউ ক্লাস করা। রিভিউ ক্লাস গুলো করবেন, কেন ক্লাস মিস দিবেন? এইসব ক্লাস টাস মিস দিয়েন না, হ্যাঁ, ক্লাস মিস দিয়ে তো বোকামি। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে যে বিএসি বা কোণ এ, কোণ এ এর মান দেয়া আছে কত? 70। তাহলে কোণ এ যদি 70 হয়, যে হাফ করলে এটা হয়ে যাবে 90 ডিগ্রি, মানে সবগুলোকে হাফ করলাম আর কি, হ্যাঁ। তাহলে এটা হবে কত? 35। তাহলে হাফ অফ কোণ এর মান হচ্ছে 35। তাহলে এখান থেকে আমরা কি পাবো? হাফ অফ কোণ বি 55, তাই না? তাহলে দেখেন, হাফ অফ কোণ বি বলতে আমরা কি বুঝি আবার? হাফ অফ কোণ বি বলতে বুঝি ডিবিসি। হাফ অফ কোণ সি বলতে কি বুঝি? ডিসিবি সমান সমান 55। মানে হচ্ছে এই কোণ আর এই কোণ মিলে 55। তাহলে এই কোণটা কত হবে বলেন তো? 180 মাইনাস 55, 25 100 115। বুঝতে পারছেন? ভালো ম্যাথ কিন্তু, হ্যাঁ, খুব যে সহজ তা না। ওকে, বুঝতে পেরেছেন কি না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা। তারপরে এটা একটু দেখি আমরা। এখানে হচ্ছে আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজ একটা আলাপ আমাদের কাজে লাগবে। সহজ জিনিস। দুটা ত্রিভুজ সদৃশ মানে হচ্ছে দেখতে একই রকম। তো ওরা সদৃশ হওয়ার শর্ত হচ্ছে সদৃশ কোণী হইতে হবে আগে। যদি সদৃশ কোণী হয় দেন সে কি হবে? সদৃশ হবে। যদি সে সদৃশ হয় তাহলে হচ্ছে বাহুর অনুপাত গুলো সমান হবে। বাহুর অনুপাত সমান হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের সদৃশকোণী ত্রিভুজের আলাপটা। তাহলে ধরেন যে একটা ত্রিভুজ হচ্ছে এরকম, একটা ধরেন এরকম। তো এই দুটা ত্রিভুজ সদৃশ কোণী কিনা আগে আমরা সামহাও এটা বের করতে হবে। তো আমি কোনোভাবে পাইলাম যে এটার এই কোণটা, এটার নাম দিলাম ধরেন এ বি সি। মনোযোগ দিয়ে বোঝেন, ডি ই এফ। দেখলাম যে এটার এ কোণ এটার এফ কোণের সমান। আবার এটার
এই কোণটা বি কোণটা এটা ডি কোণের সমান, এটার পি কোণটা এটার ই কোণের সমান। ঠিক আছে, আমরা কি বলছিলাম, সমান সমান কোণ তিনটা কোণ যদি সমান হয়, তিনটা কোণ যদি সমান, তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ। তাহলে সদৃশ কোণ সামহাও প্রমাণ করলাম, ওইটার উপর ভিত্তি করে প্রমাণ করলাম সদৃশ বা সিমিলার ট্রায়াঙ্গেল। যদি সদৃশ হয় তখন বলা আছে এদের বাহুর অনুপাত গুলা সমান হবে। তাহলে এখন ধরেন যে আমি এ বি সি বাই ডিইএফ, এই যে এই দুটা ত্রিভুজের বাহুর অনুপাত বের করবো, মানে উপরে থাকবে এবিসি, নিচে থাকবে ডিইএফ। তাহলে কেমনি বের করবো দেখেন, তাহলে উপরে আমি এবিসি রাখবো, এবিসি রাখবো, নিচে রাখবো ডিইএফ। তাহলে এই যে কোণটা, এই কোণের বিপরীত বাহুর নাম কি বলেন তো? এসি না বস? তাহলে এবিসি ত্রিভুজের এসি বাহু নিলাম। এই কোণের সমান কিন্তু আবার এই কোণটা, এটার বিপরীত বাহু কোণটা, এটা যেটার নাম হচ্ছে পিএফ। ইএফ। তাহলে এসি বাই, মানে আন্দাজে না, বুঝছো তোমার, আন্দাজে র্যান্ডমলি বাহুগুলো অনুপাত সমান তা না। ঠিক আছে, মানে এটা মিলাই মিলাই করতে হবে। ঠিক আছে, আচ্ছা। এ পাশ থেকে ধরেন হচ্ছে, যদি এই কোণটা নিয়ে, এই কোণের বিরুদ্ধ হচ্ছে এবি, এবি নিলাম, এটা সমান হচ্ছে, এটা বিরুদ্ধ হচ্ছে ডিএফ। তাহলে বাকি থাকে হচ্ছে এসি এবি আর হচ্ছে বিসি, মানে এই বাহুটা নিলাম, এটা সমান হচ্ছে কোনটা, এটা এটা যে ডি। তাহলে এই যে এভাবে আমাদের আলাপটা করা লাগবে, আই গেস বুঝতে পারছেন? ঠিক আছে, এখানে দেখেন, তাহলে এখানে কি বলা আছে, এইডি ইজ প্যারালাল টু বিসি, মানে এ বাহু আর এই বাহু সমান্তরাল। ঠিক আছে, এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল। তারপরে কি বলা আছে, বিসি ইকুয়ালস টু 12, তাহলে এই বাহুটা হচ্ছে 12, তাহলে এই বাহুটা হচ্ছে 3, এটা তারা দিয়ে দিছে। এবং তারা বলছে এই যে অংশটা এটা হচ্ছে কত, 2। তাহলে আমরা এখানে ওই যে সিমিলার ট্রায়াঙ্গেল সামা প্রমাণ করতে পারি কিনা দেখি, কোন দুটার মধ্যে, বিসি আর এইডির মধ্যে। ঠিক আছে, তো দেখেন, এই কোণ সমান, কারণ তারা একান্তর কোণ, এই যে ক্লাসের শুরুতে দেখাইছিলাম, এই কোণ সমান, তাও সমান একান্তর কোণ। এই কোণ সমান, তারা বিপ্রতীপ কোণ। তাহলে ত্রিভুজ বিইসি আমি ধরেন উপরে রাখবো, উপরে রাখবো হচ্ছে বিইসি, নিচে রাখবো হচ্ছে এইডি। তাহলে বিইসির যদি এই কোণটা নিই, তাহলে এই কোণের বিপরীত বাহু কোণটা হচ্ছে বিসি, এই কোণের সমান হচ্ছে এই কোণটা, তার বিপরীত বাহু হচ্ছে এডি। যদি এই কোণটা নিই, এই কোণের বিপরীত বাহু হচ্ছে বি, এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা, এটা হচ্ছে ডিই। তাহলে বাকি থাকে হচ্ছে, এটা হচ্ছে সি, এই কোণের এটা এটা সমান হচ্ছে এটা, এটা ওটা বিপরীত বাহু হচ্ছে এই। তাহলে বিসি হচ্ছে 12, এডি হচ্ছে 3। বি আমরা দরকার নাই, আমাদের সি বের করতে হবে, আমরা এই জানি, সি আমাদের বের করতে হবে, এই হচ্ছে কত, 2। তাহলে 4, আর তাহলে সি বা ইসি আসবে হচ্ছে কত, 8। বুঝতে পেরেছেন কিনা, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এটা কিন্তু খুব এফেক্টিভ একটা স্ট্র্যাটেজি, এটা আমাদের বেশ কাজে দিবে। উল্টাপাল্টা খালি সমান করে ফেললে হবে না, বুঝতে হবে কোন কোন কোনগুলো সমান, যে যে কোনগুলো সমান ওইটার অনুপাতগুলো সমান, ওই কনসেপ্ট থেকে আমাদের এটা বের করতে হবে। ঠিক আছে, এটা আমরা একটু খেয়াল রাখবো। আচ্ছা, তারপরে যদি যাই, এটা ইজি আছে, এটা নিজেরা ট্রাই করলে পারবেন। এটা একটু আমরা দেখতে পারি, if the length of median of an equilateral triangle, ইকুইলেটারাল মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ, এ বি সি। তো সমবাহু ত্রিভুজ সবগুলা বাহু সমান আমরা জানি, এই সবগুলা বাহু সমান, এবং সমবাহু ত্রিভুজের যেটাই মধ্যমা তাহাই লম্ব, তাই না? এটাই মিডিয়ান এবং এটাই লম্ব। তাহলে মিডিয়ান কি করে, মিডিয়ান হচ্ছে এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করে, পুরো ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করে,
ভূমিকে সমান 2 ভাগে ভাগ করো। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে এটা পুরোটা 60 ডিগ্রি ছিল, তাই না? তাহলে এটা হবে কত? 30, এটা হবে 30। এখন আপনার দেয়া আছে কি? আপনার দেয়া আছে হচ্ছে এই যে বাহুটা, এটা দেয়া আছে, হুইচ ইজ এক্স, এটা হচ্ছে এক্স, রাইট? আপনাকে বের করতে হবে এরিয়া। তাহলে আমার এরিয়ার জন্য কি লাগবে? আমার এই একটা বাহুর দৈর্ঘ্য লাগবে, যেটা ধরেন আমি ধরলাম সে এ, এটা এ, এটা এ, তাই না? আমি যদি এ বের করতে পারি তাহলে আমাদের এরিয়া হচ্ছে কি? √3/4 এ স্কোয়ার। ওকে, আচ্ছা। তাহলে এখন দেখেন এই যে ছোট ট্রায়াঙ্গেল, এটাকে আমরা বাইরে নিয়ে আসি, এটাকে বাইরে নিয়ে আসলাম। এটা 90, এটা 30, এটা হচ্ছে 60। তাহলে আমরা যে পড়ছিলাম মনে আছে, 30, 60, 90। 30 অপোজিটটা যদি এক্স হয়, 90 অপোজিটটা কত হবে? 2x। 2x। এটা হচ্ছে √3x, তাই না? তাই না? এই যে √3x ইকুয়াল টু দেয়া আছে হচ্ছে কত? আমরা এটাকে এক্সট্রা ধরে পি ধরি, এটা যদি পি হয়, এটা 2p, এটা √3p। তাহলে আমার দেয়া আছে এই যে √3p, এই √3p ইকুয়াল টু কত দেয়া আছে বলেন তো, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন? এই যে √3p ইকুয়াল টু দেয়া আছে এক্স, কারণ এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাই না? তাহলে এখান থেকে আমাদের পি বের করতে হবে। তাহলে পি হচ্ছে কত? x/√3। পি পেয়ে গেলাম। তো আমার লাগবে হচ্ছে এবি। এবি মানে কত বলেন তো? কত? 2p, তাই না? 2p। তাহলে 2x/√3। তাহলে এই 2x/√3 এটাই হচ্ছে আমার এ এর ভ্যালু, রাইট? তাহলে আমাদের এরিয়া কত হবে? আমাদের এরিয়া হবে √3/4 2x/√3 হোল স্কোয়ার। 4 4 কাটাকাটি, তাহলে থাকবে কত? x²/√3। এটাই হচ্ছে আমাদের x²/√3, তো নাই, এটাই আর কি। বুঝতে পেরেছেন কিনা বলেন? জি ভাইয়া। জি ভাইয়া। It was a good one, হ্যাঁ। ওকে, এটা দেখি আমরা একটু। টায়ার্ড লাগতেছে। একটু ওয়েট করেন, দাঁড়ান, ঠিক করি। কয়েকদিন বৃষ্টি ছিল, ওয়েদারটা ঠান্ডা ছিল না, আজকে তো বৃষ্টি বন্ধ হয়ে আবার গরম শুরু হয়েছে। জি ভাইয়া, সারাদিন একটু হালকা দুপুর থেকে ঝিরিঝিরি বৃষ্টি, তাও গরম। ভাবছি একটু ঠান্ডা পড়বে, তাও না, গরম। তো এদিকে এদিকে বৃষ্টি হয় না, আমাদের এই পাশটাতে বৃষ্টি হয় না। আমি সন্ধ্যায় গিয়ে আর রুমে দৌড়ে আসলাম 1 ঘন্টা, এখানে বৃষ্টি বৃষ্টি হয় নাই। বৃষ্টি হয়নি, তবে ওয়েদারটা ঠান্ডা ছিল।
ওই এসএমএসি অফ করে রাখছি আর কি। আর এটা যেটা হয়েছে যে আমরা ধরুন যে ওই ফার্মের মুরগির মতো হয়ে গেছে, সারাদিন এসএমএসি থাকতে থাকতে। এটা খুবই বাজে একটা জিনিস। আগে আমরা সরকারি স্কুলে পড়াশোনা করছি, তখন তো এসি লাগে নাই, তাই না? সরকারি কলেজে পড়াশোনা করছি, সরকারি ইউনিভার্সিটিতে আমাদের এসি টেসি ছিল না। ওই আইবি এমবিএ করার সময় একটু একটু ছিল আর কি। ইভেন আমি কিন্তু হোস্টেলে ছিলাম টপ ফ্লোরে, তখন কিন্তু গরমটা এত লাগতো না, মানে সহ্য করা যায়, হয়তো গরম লাগতো। বাট এখন হচ্ছে যে একে তো ওয়েদার খুবই বাজে, প্লাস সবকিছু মিলাই আর কি খুবই বিশ্রী একটা অবস্থা। এটা আসলে সাস্টেন করা খুব ডিফিকাল্ট আর কি। ভাই এটার আনসার কি 24? করে ফেলছেন, ভেরি গুড। কোনটা এটা আনসার? হ্যাঁ 24ই মনে, নাকি 18? দেখি দাঁড়ান, 24 না তো মনে হয়, 18 ব্রাদার। আচ্ছা দেখি। তো এটা আমরা অলরেডি একটা থিওরি পড়ছিলাম না, ওই থিওরি দিয়ে করবো আর কি, তাই না? তো কিভাবে করবো, যে পড়ছিলাম যে এ বিটা 90 ডিগ্রি, ওকে, এটা 90, এবং এডি সমান সমান ডিবি, তাহলে এটা হচ্ছে মধ্যবিন্দু, তাই না? তো মধ্যবিন্দু এবং এটা সমান্তরাল, তারা বলে দিছে কিভাবে, কেন বুঝলাম, কারণ এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে কি হবে, এই এই দুটো সমান্তরাল না বস, তাই না? তাহলে সমান্তরাল যদি হয় এবং যদি একটার মধ্যবিন্দু, তাহলে আরেকটার মধ্যবিন্দু দিয়ে যাবে। পড়ছিলাম না? পড়ছিলাম কিনা? জি ভাইয়া, জি ভাই। এবং ডি যদি 4 হয় তাহলে বিসি হবে কত? 12। 8, অবশ্যই সরি, সরি 8। 8। ঠিক আছে, 8 8 8 8। হবে। তাহলে তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3। আচ্ছা, আর আমাদের বের করতে বলছে কি, যে বিসিডি এর 6। ক্ষেত্রফল বের করতে বলছে, তাই না? তাহলে আমি যদি জি। পুরা ত্রিভুজ এবিসি বের করে এখান থেকে ত্রিভুজ যদি এডি বাদ দিই, তাহলে কি পেয়ে যাব? চতুর্ভুজ বিসিডি পেয়ে যাব, তাই না? হিসাব সহজ। তাহলে এবিসি হচ্ছে কত? হাফ ইন্টু 8 ইন্টু 3 প্লাস 3 6। আর এডি হচ্ছে কত? হাফ ইন্টু 4 ইন্টু 3। এটাই তো হিসাব নাকি ভয়? তাহলে 4 6 কত? 24। 3 দুগুণে হচ্ছে কত? 6। তাহলে এটা কত আসবে? 18। বুঝতে পারছেন? জি বুঝতে ভাইয়া। পারছেন কিনা? আচ্ছা, এটাও আমরা একটু এটা আলাপ করছিলাম। ধরেন এটা স্থূলকোণী ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল দেয়া আছে হচ্ছে কত? 12। এই ত্রিভুজের ভূমি কোনটা বলুন তো? এটা ভূমি, তাই না? মানে এটা ভূমি হলে এটা হচ্ছে শীর্ষ, তাহলে এটা কি লম্ব উচ্চতা না আমার এইচ? লম্ব উচ্চতা ত্রিভুজের বাইরে হইতে পারে, কারণ কি, এটা কি ত্রিভুজ? স্থূলকোণী ত্রিভুজ। এটা হচ্ছে আমার বেস। আমরা কি জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব উচ্চতা ইকুয়াল টু হচ্ছে কত? 12। তাহলে সিডি এর মান হচ্ছে কত? সিডি এর মান দেয়া আছে হচ্ছে 4, আপনাকে এবি বের করতে হবে, ইকুয়াল টু হচ্ছে কত? 24। তাহলে এই বিস্তারিত হচ্ছে 6। বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, তারপরে এটা একটু টান দিয়ে দিকে নিয়ে আসি। বেশ ভালো ভালো অঙ্কগুলা করতেছি আমরা। ডায়াগ্রামটা এভাবে ইয়া হয়ে গেল কেন? এটা তো এ, ইয়া করতে কি হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে আঁকি এটা। এই, তাহলে এভাবে আঁকলাম, আর এখান থেকে করলাম কি, এদিকে আরেকটা আঁকলাম। এই, তাহলে এ বি সি ডি ই এফ। তাহলে এ বি সি মানে হচ্ছে এই কোণটা দেয়া আছে হচ্ছে 24, এটা পুরোটা হচ্ছে কত? 90। তাহলে এই যে বড় কোণটা, এটা কত বস? 66। আচ্ছা, এই কোণ আর এই কোণ সমান, তাই না? তাহলে এটা যদি পি হয়, এটাও পি হবে, রাইট? আবার কোশ্চেনে বলে দিছে এফ সি সমান বিসিডি, মানে এই কোণটা এই কোণের সমান, তাই না? তাহলে এটা যদি পি হয়, এটা যদি পি হয়, তাহলে এটাও পি হবে, তাই না বস? তাহলে এই যে পি প্লাস পি, এই দুই পি মিলে হচ্ছে 66। তাহলে একটা পি কত হয় বলেন? 33। তাহলে এটা 33 হলে এটাও কত হবে? 33। তাহলে অ্যান্সার হচ্ছে 33 ডিগ্রি। বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাইয়া। ডায়াগ্রাম জি বুঝলে কাজ শেষ। ঠিক আছে, আচ্ছা।
আচ্ছা, এখন আমাদের লেকচার শেষের দিকে আমরা ওই যে উন্নতি কোণ নিয়ে খুব সুন্দর আমি কিছু টিউটোরিয়াল দিয়েছি। ওই টিউটোরিয়াল গুলো আগে দেখবেন, যারা পারেন ভালো কথা, না পারলে আমি এখন একটা আলাপ করে দিব আর কি। হ্যাঁ, তো যেটা করতে হবে যে রিল্যাক্স হয়ে, যে আমাদের যারা ত্রিকোণমিতি আমরা যারা দুর্বল, ধরেন যে যারা ওই সাইন কস টেন এগুলোর মান টান মুখস্থ করেন, তাদের জন্য একটু প্যারা লাগবে। আর মানে সাইন কস টেন মুখস্থ এখানে জানা লাগবে, নাহলে আসলে এখানে একটু ঝামেলা হয়ে যায়। ওই যে আমরা যেটা 45 60 90 ওটা দিয়ে বের করা ঝামেলা, কারণ এখানে মান বসাতে হয়। সাইন কস টেনের মান বের করা তো মানে মুখস্থ করা খুব কঠিন কিছু না। আমি যে টিউটোরিয়াল দিছিলাম ওইখানে আছে, ওইখান থেকে দেখে নিবেন। আর যারা সায়েন্সে তারা তো আমরা পারি, একটু দেখে নিব। অ্যাঙ্গেল অফ এলিভেশন এবং অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনের ম্যাথ গুলো হচ্ছে আইবিএ তে আসে না। আইবিএ তে আসে না, বাট চাকরি পরীক্ষা এগুলো খুব ফ্রিকোয়েন্টলি আসে, এবং জব পরীক্ষা খুব আসে। তো যেহেতু জব পরীক্ষা আসে, ওই জন্য হচ্ছে আমরা রাখছি এটাকে। আমরা আমাদের এই শুরুর দিকে আমরা আমাদের প্রেফারেন্সে রাখছি, লেকচার শিটেও রাখছি। আমরা দেখবো কিছু ম্যাথ, বাট এগুলো নিয়ে আসলে খুব বেশি অবসেসড বা প্যারা খাওয়ার দরকার নাই। ঠিক আছে, সময়ের সাথে এগুলা সবই সুন্দর বা সঠিক হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। চলেন আমরা শুরু করি। তো অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণ কি, জিনিসটা কনসেপ্ট একটু বুঝাই দিই। ধরেন যে এটা আমার চোখ, এটা ইউজুয়ালি ফ্লোর থাকে আর কি, এটা হচ্ছে আই লেভেল। ধরেন যে এখানে একটা বিল্ডিং দাঁড়ায় আছে, ধরলাম যে আমার হাত পা নাই আর কি, মানে আমার আমার আই লেভেলটা হচ্ছে ভূমি, এটাই ধরলাম আর কি। হ্যাঁ, এখানে আমি চোখ দাঁড়ায় আছি, এখানে একটা বিল্ডিং। তো বললাম যে বিল্ডিং এর শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তো উন্নতি কোণ মানে হচ্ছে ইলিভেট করা, ঘাড়টাকে উপরের দিকে বাঁকানো। তাহলে এই উপরের দিকে তাকানোর জন্য আপনি আবার ঘাড়টাকে, আপনার তো ঘাড় এই চোখে বরাবর তাই না, তাহলে আপনারা ঘাড়ে কতটুকু বাঁকাইলেন, কতটুকু উপরের দিকে তাকাইলেন, কতটুকু ইলিভেট করতে হইলো, এই কোণটাকে বলা হয় উন্নতি কোণ। কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলেন? জি ভাইয়া। ক্লিয়ার। এটাকেই বলে অ্যাঙ্গেল অফ এলিভেশন, মানে কতটুকু উপরের দিকে তাকাইতে হচ্ছে। বুঝতে পারছেন? এবার যদি বলে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন কোন জায়গা হবে? ধরেন সেই আপনি এখানে ছাদের উপর বসে আছেন, মানে আপনার আই লেভেল কোন দিকে বলেন তো? এটা আপনার আই লেভেল বস, তাই না? আই লেভেল। এখানে ধরেন যে আপনার একটা বিড়াল বা কুকুর কিছু একটা দাঁড়ায় আছে, তাহলে আপনার আই লেভেল থেকে ওই কুকুরকে দেখতে হলে আপনি কতটুকু নিচের দিকে তাকাইতে হচ্ছে, এটাই হচ্ছে আপনার অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এটা কিন্তু এই অ্যাঙ্গেলটা, এটা কিন্তু না। কোনটা বলেন তো? আপনার আই লেভেলের সাথে অ্যাঙ্গেলটা। বুঝতে পারছেন? তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে আপনার অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তো পরে আমরা করি কি, এটাকে কনভার্ট করে এদিকে নিয়ে আসি, এটা 60 হলে এটা হবে 60, এভাবে আমরা হিসাবটা করি। কিন্তু অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন ডিপ্রেশন বা ইলেভেন সবসময় কার সাথে হবে দেখি বলেন তো? আপনার কার সাথে? হাই লেভেল। আই লেভেলের সাথে। এটা অনেকেই ভুল করে, অনেকে 9 10 ইন্টার পাস করে আসছে, অনেকেই ভুল করে। সো অ্যাঙ্গেল অফ এলিভেশন বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হচ্ছে যে আমার যে লেভেলটা, আমার আই লেভেল যেটা, ওই লেভেল থেকে কতটুকু আমাকে উপরের দিকে তাকাইতে হচ্ছে, কতটুকু এলিভেট করতে হচ্ছে, ওটা হচ্ছে এলিভেশন। আর কতটুকু নিচের দিকে ঘাড় বাঁকাইতে হচ্ছে বা ডিপ্রেস করতে হচ্ছে, ওটা হচ্ছে ডিপ্রেশন। আশা করি আমরা বুঝতে পারছি। কি বলেন নীরব ভাই, বুঝতে পারছেন না জি ভাইয়া। কি না? তাহলে এই কোশ্চেনটা ট্রাই করেন তো দেখি, ট্রাই করেন। ভাইয়া 30।
কত আসছে অ্যান্সার পার্সেন্ট? হুম, আরে ভাই আমার 20 আছে। ভূমি ভূমি থেকে তুমি 30 মিটার দূরে একটি বিলবোর্ডে ভূমির মধ্যবর্তী কোণ দেখলে 30 ডিগ্রি। ধরুন এই একটা বিলবোর্ড, তাহলে আপনি এখানে তাকাইছেন, তো আপনি এদিকে ওদিকে তাকাইলেন, দেখলেন যে ভূমি বিলবোর্ড এবং ভূমির মধ্যবর্তী কোণ মানে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তো আপনি কতটুকু, আপনি ভূমি থেকে কতটুকু দূরে আছেন? 40 মিটার দূরে আছেন, তাই না? তার উচ্চতা কত? এটা হচ্ছে এইচ। তাহলে এটা হচ্ছে 90, এটা হচ্ছে 60। 36 বের করতে পারি আমরা। এটা যদি এইচ হয়, এটা হবে কত বলেন? 2H। এটা হচ্ছে কত? √3H। তাহলে √3H হচ্ছে 40। এখানে বাংলা থেকে অনুবাদ করছে তো অনেক সময় দেখা যায় মিনিং চেঞ্জ হয়ে যায়। 40/√3। তাহলে এটা মনে হয় 40 ধরছে এটাকে, এটা করছে কি, এটাকে ধরছে 40, বুঝছেন? তাহলে 2H হচ্ছে জি H হচ্ছে ভাইয়া, 20, আমার অ্যান্সার হচ্ছে প্রথমে 20। ওরকমই আসছিল, পরে 20 আসছে। অনুবাদ করছে তো অনুবাদ করতে গিয়ে ভুল হয়েছে আর কি, বাট আমরা এগুলা ঝামেলা হবে না, ক্লিয়ারলি লেখা থাকবে। ঠিক আছে, আচ্ছা, এগুলো তো সেম, এগুলো সব সেম আর কি, এগুলো আমি কি করাবো? এটা একটা দেখতে পারি আমরা, সুন্দর করে আমাদের এক্সাম্পলে প্রচুর ম্যাথ দেয়া আছে, সব একই কনসেপ্টের আর কি। সে একটি বাড়ি 40 ফিট উঁচু, তাহলে এই একটা বাড়ি, এটা 40 ফিট উঁচু। একটি মইয়ের তলদেশ থেকে বাড়িটির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। তাহলে বাড়িটির দেয়াল থেকে এই যে 9 ফুট দূরে মইয়ের তলদেশ, এটা মই রাখা আছে 9 ফিট দূরে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে, তাহলে এভাবে নাই, এটা এভাবে আছে। এই মইটি কত ফুট লম্বা, এটা তো কিছু করা লাগে না, তাই না? শুধু পিথাগোরাস উপপাদ্য করলেই হয়, পিথাগোরাস। নাকি? একটি বাড়ি 40 ফুট উঁচু, মইটির তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে, তাহলে 9 ফুট দূরে, ফাইন। তাহলে এদিকে 81, এদিকে 1681, 1600 আর কি, তাই না? 1600, তাইলে হচ্ছে √1681। এটা কত আসে দেখেন তো? 43 হবে মনে হয়, না? 41। এটা হচ্ছে এটা তো আর সহজ, এটা তো কিছুই লাগে না, ইজি অঙ্ক দেওয়াও ঠিক হয় না। এটা দেখি, a pole casts through 3 meter shadow on a ground on the elevation of এত ডিগ্রি। তাহলে এটা একটা পোল, তো যখন এখান থেকে কেউ তাকায়, পোলের মাথার দিকে তাকায়, তাহলে কত ডিগ্রি এলিভেশন উৎপন্ন করে বলেন তো? 60 ডিগ্রি, তাই না? এটা হচ্ছে 60 ডিগ্রি। এত মিটার শ্যাডো মানে হচ্ছে এই পোলটার শ্যাডো এখান পর্যন্ত আসে, তাহলে এই যে দূরত্বটা, এটা হচ্ছে বুঝুনি। √3। এটা 90, এটা হচ্ছে 30। তাহলে 30 অপোজিটটা যদি এক্স হয়, 90 অপোজিটটা কত হবে? 2x। এটা হচ্ছে √3x। তাহলে এক্স যদি √3 হয়, তাহলে এটা কত হবে? 3। √3 তাহলে হচ্ছে 3। দেখছেন, এই 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 ডায়াগ্রামটা যেটা শিখেছিলাম না, 45, 45, 90, 30, 60, এটা খুবই কাজে দেয়। হ্যাঁ, এটা খুবই কাজ, সাইন কস টেনের মান তো আমিও জানি, বাট আমি এটাতে খুব কমফোর্টেবল হয়ে গেছি, যে এই যে এই জিনিসটা, এটা খুবই কাজে দেয়, ভালো জিনিস। ঠিক আছে।
আচ্ছা, মোটামুটি আমাদের লেকচার এখানেই শেষ। We better move on. Thank you for attending the session. I am providing you the lecture. আর যেটা বললাম, এই নীরব, আপনি ক্লাস করবেন, ঠিক আছে? আমি যেন নেক্সট পর্যন্ত আপনাকে দেখি, ঠিক আছে? জি ভাই, ইনশাল্লাহ। ক্লাস করবেন, ইংলিশ বেশি বেশি পড়বেন, পড়াশোনা করবেন, জানবেন, নিজেকে সব জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবেন, বুঝছেন? আমার এখনো আফসোস হচ্ছে, আমি কিন্তু খুব মানে দুরন্ত ছেলে আর কি, বুঝছেন? আমি কখনোই প্রয়োজনের বাইরে পড়াশোনা করতাম না, বাট আই রিগ্রেট ফর দিস। আই ডু রিগ্রেট ফর দিস, যে আই উইশ I could have involved me in more reading stuffs in knowledge gathering. I wish I could. পারি নাই আর কি, বাট মানে এখনো খুব আফসোস হয় আর কি, বুঝতে পারছেন? প্রচুর পড়েন, বিভিন্ন জিনিসপাতি পড়েন, দেখেন, দেখবেন নিজেরই ভালো লাগবে। হ্যাঁ, তখন দেখবেন যে আপনার নিজে যত এনরিচ হবেন, তত যে কোনো জিনিস নিয়ে চাকরির পরীক্ষার যে ফোকাস রাইটিং মাইটিং আসে, সেটা আসে না, ওইসব জায়গায় দেখবেন যে জি লেখালেখি করতে পারবেন। আর যদি নিজে ওই যে না করেন, এমনি থাকেন, পড়লে পড়লাম, না পড়লে নাই, তাহলে ভাই আসলে কিছুই হবে না আর কি, বুঝতে পারছেন? তো পড়াশোনা করতে হবে, পড়াশোনার আসলে কোনো বিকল্প নাই বস, পড়াশোনা করতেই হবে। মানে এখনই তো পড়ার সময়, পড়তে আসছেন পড়েন, দেখবেন যে একটা আইবিএমবি হয়ে গেল তো জোস। হ্যাঁ, খুবই ভালো, আইবিএমবি যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ। আই উইশ যে আপনাদের আইবিএমবি টেমবি হয়ে যাক। হ্যাঁ, ভালো করে পড়েন, 180টা স্টুডেন্ট দিবে, কম তো না। ডেতে অ্যাপ্লাই করবেন। আর চাকরির বাকরি সার্কুলার যে পেট্রো বাংলা অ্যাপ্লাই করছেন, মনে নাকি করেন নাই? অ্যাপ্লাই করছেন পেট্রো বাংলা? ভাই। করে না থাকলে ভাই, কন্টিনিউ আমার ভালো করে রেজাল্ট তো পড়েন। দেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। যে আপনি আগে শুরু করছেন, আগে থেকে পড়তেছেন, আগায় আছেন, এটা যে কত অ্যাডভান্টেজ দিবে আপনাকে চিন্তা করতে পারবেন। আপনি অনেক দূর আগায় গেছেন কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু খুবই অ্যাডভান্টেজ দিবে, সবাই তো এই কাজ করতেছে না। হ্যাঁ, এবং যারা এই রেসে আগে থাকে তারাই কিন্তু ভালো করে। ভালোর কিন্তু অনেক সংখ্যা আছে, টাকা কামানোই কিন্তু ভালো না। টাকা তো অনেক ভাবে কামানো যায়, তাই না? জি ভাই। আমার এক মামাতো ভাই ছিল গ্রামে, সে স্টিল আলমারি ব্যবসা করে আর কি এখন। হ্যাঁ, ক্লাস 4 না 5 পাস, তার মাসে ইনকাম 2.5 থেকে 3 লাখ টাকা। ও যে আমার চেয়ে ভালো আছে ব্যাপারটা তো এরকম না। আর আমিও যে ওর চেয়ে খুব ভালো আছি তাও না। বাট ফ্যাক্ট হচ্ছে, টাকাই সবকিছু না আর কি। এখানে অনেকগুলা ম্যাটার, অনেকগুলা ফ্যাক্ট কাজ করে, তার প্রেফারেন্স কি ওটা কাজ করে। এগুলো মাথায় রাখবেন, পড়াশোনা করবেন, দেখবেন ভালো কিছু হয়ে যাবে। আপনি অবশ্যই অবশ্যই ক্লাসটা অ্যাটেন্ড করবেন, আমি বলে দিলাম যেন ক্লাসগুলোতে আপনাকে দেখি। যারা পারে তারা করবে না, ধরেন ফর এক্সাম্পল অনেকে পড়াশোনা পারে, তোরা আসবে না। যারা পারে তারা আসবে না, তারা নাই তো। হ্যাঁ, ওরা 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 যেটা সেটা করুক, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যারা আসলে এই পড়াশোনা করতে চাচ্ছি না, আমাদের তো পড়াশোনা করতে হবে। যারা এই পারে না, তাদের তো ক্লাস টাস করতে হবে, শিখতে হবে, তাই না? হ্যাঁ, আপনি অনেক কিছু পারতেই পারেন, অস্বাভাবিক কিছু না। না পারার জন্য দেখবেন ক্লাস করবেন। আর টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়েছেন, ক্লাস কেন করবেন? আমি এগুলো তো করতাম। আর যদি পারেন তাহলে তো ভালো, পারলে ক্লাসের আগে আগে সলভ করে ফেলবেন। এই যে আমি সলভ শিট গুলো দিয়ে দিই না, সলভ শিট গুলো দেখেন তো না, এগুলো দেখার চেষ্টা করবেন, এগুলো বুঝবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্লাইড গুলো আমি আপনাদের ওই যে ড্রাইভে আপনাদের একটা ফোল্ডার করা আছে, তাই না, সুন্দর করে? জি ওই ভাই। ফোল্ডারে দিয়ে দিব, একটা ফোল্ডার করা আছে, এখানে সুন্দর করে করে সব লিঙ্ক আমি দিয়ে দিই। ওইখানে দিয়ে দিব, এখান থেকে আপনারা আপনাদের মতো করে এগুলা বের করে নেবেন আর কি। হ্যাঁ, আর কারো কোনো কোয়ারি আছে? না ভাই। হ্যাঁ, না থাকাটাই স্বাভাবিক। ঠিক আছে, আল্লাহ হাফেজ, শেষ করি এখানে। হ্যাঁ, জি ভাই, আসসালামু আলাইকুম। সালাম। সালাম।